ভারতের একজন কেন্দ্রীয় মন্ত্রী, যিনি কয়েক মাস আগেও সংসদে আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন সরকার পরিস্থিতি সামলাচ্ছে, কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই তিনি নিজেই পদত্যাগপত্র লিখলেন। প্রশ্নটা হলো কেন? এটা কি শুধুই নিট কেলেঙ্কারির ফল, নাকি এর পেছনে ছিল আরো বড় রাজনৈতিক চাপ? আজ আমরা কোনো গুজব নয়, শুধু নথি, সরকারি বক্তব্য এবং আন্দোলনের দাবি এবং যাচাই করা তথ্যের ভিত্তিতে পুরো ঘটনাটি বিশ্লেষণ করব। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ঘিরে বহু দাবি, পাল্টা দাবি এবং রাজনৈতিক বক্তব্য সামনে এসেছে। এই ভিডিওতে আমরা যাচাই করব কোনটা তথ্য, কোনটা দাবি আর কোনটি কেবল বিশ্লেষণ। শেষ পর্যন্ত দেখুন, কারণ পদত্যাগপত্রে এমন একটি লাইন রয়েছে যা পুরো ঘটনাকে নতুনভাবে ভাবতে বাধ্য করবে। আমরা প্রায় ভাবি কোনো মন্ত্রী পদত্যাগ মানে তিনি দোষ স্বীকার করেছেন, কিন্তু বাস্তবে বিষয়টা এতটা সহজ নয়। অনেক সময় পদত্যাগ হয় রাজনৈতিক দায়িত্ব নেওয়ার জন্য, আবার কখনো জনগণ চাপ কমানোর জন্য, আবার কখনো সরকারের ভাবমূর্তি রক্ষার জন্য। তাহলে এই ঘটনায় ঠিক কোনটা ঘটেছিল? এর উত্তর লুকিয়ে আছে পরবর্তী কয়েকটি ঘটনার মধ্যে। চলুন প্রথমে দেখি ঘটনার শুরুতে কোথা থেকে। নিট ইউজি পরীক্ষার অনিয়মের অভিযোগ সামনে আসে। এরপর বিষয়টি দ্রুত জাতীয় বিতর্কে পরিণত হয়। সরকার তদন্তের নির্দেশ দেয়, সিবিআই তদন্ত শুরু হয়, পুনরায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। পরের বছর থেকে সিবিটি মোডে পরীক্ষা নেওয়ার ঘোষণাও আসে। সরকার যখন বলছিল তদন্ত চলছে, ঠিক তখনই দেশের বিভিন্ন প্রান্তে ছাত্রদের প্রতিবাদ আরও তীব্র হতে থাকে। যন্তর মন্তর হয়ে ওঠে আন্দোলনের প্রতীক। আর এক সময় একটি দাবি সবচেয়ে জোরালো হয়ে ওঠে, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চাই। আন্দোলনকারীদের অন্যতম প্রধান দাবি ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ, পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ক্ষতিপূরণ এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়ার দাবিও তোলা হয়। একটা বিষয় লক্ষ্য করুন, নেট ইউজি পরীক্ষা বাতিল হলো, সিবিআই তদন্ত শুরু হলো, পুনরায় পরীক্ষা নেওয়া হলো, অর্থাৎ প্রশাসনিক পদক্ষেপ শুরু হয়ে গেছিল। তাহলে প্রশ্ন হচ্ছে, যদি সরকার ইতিমধ্যেই ব্যবস্থা নিয়ে থাকে, তাহলে আন্দোলন থামলো না কেন? এর উত্তর খুঁজতে হলে দেখতে হবে আন্দোলনকারীরা আসলে কি চাইছিলেন। প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হলো। অনেক শিক্ষার্থী অভিভাবকের কাছে মূল প্রশ্ন ছিল দায়িত্ব কে নেবে। যতদিন গড়াতে থাকে আন্দোলনের কেন্দ্রবিন্দু বদলাতে শুরু করে। প্রথমে দাবি ছিল পরীক্ষায় ন্যায় বিচার, কিন্তু পরে একটি দাবি সবচেয়ে বেশি গুরুত্ব পেতে শুরু করে, শিক্ষামন্ত্রীর পদত্যাগ। কারণ আন্দোলনকারীদের একাংশের যুক্তি ছিল শুধু তদন্ত করলেই হবে না, কাউকে না কাউকে রাজনৈতিক দায়িত্ব নিতে হবে। আন্দোলনের প্রতিনিধিরা তিনটি প্রধান দাবি তুলেছিলেন: এক, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ; দুই, ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ক্ষতিপূরণ; তিন, আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা না করার আশ্বাস। এই দাবিগুলো আন্দোলনের শেষ পর্যায়ে সবচেয়ে আলোচিত বিষয় হয়ে ওঠে। কিন্তু সরকার কি তখনই পদত্যাগ নিয়েছিল? না। প্রকাশ্য প্রতিবেদন অনুযায়ী প্রথম দিকে সরকার পদত্যাগের দাবিতে রাজি হয়নি, বরং পরীক্ষা সংস্কার, তদন্ত এবং প্রশাসনিক পদক্ষেপের উপর জোর দেয়। অর্থাৎ সরকারের অবস্থান ছিল ব্যবস্থা নেওয়া হচ্ছে, তাই পদত্যাগের কোনো প্রয়োজন নেই। এই অবস্থান আন্দোলনকে সামান্য থামাতে পারেনি। এরপরেই রাজনৈতিক চাপ বাড়তে শুরু করে। আন্দোলন যত বড় হতে থাকে, বিরোধী দলগুলো বিষয়টি নিয়ে সংসদের ভিতরে বাইরে তুলে ধরে। তাদের বক্তব্য ছিল এটি শুধু একটি পরীক্ষার অনিয়ম নয়, বরং সরকারের জবাবদিহির প্রশ্ন। বিরোধী দলগুলির শিক্ষামন্ত্রী পদত্যাগ, সরকারের জবাবদিহি এবং পরীক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি তোলে। বিভিন্ন বিরোধী নেতা এটিকে রাজনৈতিক দায়িত্বের প্রশ্ন হিসেবে তুলে ধরেন। তবে মনে রাখতে হবে, এগুলো বিরোধী দলের রাজনৈতিক অবস্থান, এগুলো নিজে থেকে কোনো ঘটনার প্রমাণ নয়। কিন্তু শেষ পর্যন্ত মুহূর্তে পরিস্থিতি বদলে যায়। এরপর আসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়, ধর্মেন্দ্র প্রধানের নিজের পদত্যাগপত্র। অনেকে ভেবেছিলেন সেখানে হয়তো তিনি ব্যর্থতার কথা স্বীকার করবেন, কিন্তু বাস্তবে তিনি কি লিখেছিলেন, আর সেই চিঠি কি কোনো নতুন ইঙ্গিত দেয়, সেটাই আমরা এখন বিশ্লেষণ করব। অবশেষে আসে সেই মুহূর্ত, ধর্মেন্দ্র প্রধানের প্রধানমন্ত্রীকে নিজের পদত্যাগপত্র পাঠান। অনেকের ধারণা ছিল তিনি হয়তো পরীক্ষা ব্যবস্থা ব্যর্থতার জন্য সরাসরি ক্ষমা চাইবেন, কিন্তু চিঠির শুরুতেই তিনি ভিন্ন বিষয়ের উপর জোর দেন।
তিনি নিজের দীর্ঘ জনজীবন ও শিক্ষা সংস্কারের কাজ, ছাত্রদের প্রতি দায়বদ্ধতার কথা উল্লেখ করেন। এরপর তিনি নিট ইউজির বিতর্কের ঘটনাক্রম তুলে ধরেন। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন যে অনিয়মের সামনে আসার পর সরকার সিবিআই তদন্ত নির্দেশ দেয়, পরীক্ষা বাতিল করে, পুনঃপরীক্ষার আয়োজন করে এবং ভবিষ্যতে সিবিটি মোডে পরীক্ষা নেওয়ারও সিদ্ধান্ত নেয়। চিঠির প্রথম অংশে মূলত সরকারের প্রশাসনিক পদক্ষেপগুলি বর্ণনা করা হয়েছে, কিন্তু সবচেয়ে আলোচিত লাইনটি এখনো আসেনি। চিঠির একটি লাইন বিশেষভাবে আলোচনায় আসে। তিনি লেখেন, "From day one I took responsibility and never turned my back on the situation", যার অর্থ বাংলায় প্রথম দিন থেকেই আমি দায়িত্ব নিয়েছি এবং পরিস্থিতি থেকে কখনো মুখ ফিরিয়ে নিইনি। এই একটি বাক্য নিয়ে শুরু হয় ভিন্ন ভিন্ন ব্যাখ্যা। পদত্যাগপত্রে ধর্মেন্দ্র প্রধান দাবি করেন যে তিনি শুরু থেকেই দায়িত্ব নিয়েছিলেন এবং কোনো পরিস্থিতির এড়িয়ে যাননি। কিন্তু এখানে দায়িত্ব বলতে ঠিক কি বোঝানো হয়েছে, এখানে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য বোঝার দরকার। অনেকেই ভাবতে পারেন আমি দায়িত্ব নিয়েছি মানেই আমি দোষ স্বীকার করেছি, কিন্তু আইন এবং রাজনীতিতে এই দুটো বিষয় এক নয়। পদত্যাগপত্রে ব্যবহৃত "আই টুক রেসপন্সিবিলিটি" বাক্যটি রাজনৈতিক বা প্রশাসনিক দায়িত্ব গ্রহণের বক্তব্য হতে পারে, তবে এই বক্তব্য নিজে কোনো আইনি অপরাধ বা ব্যক্তিগত দোষ স্বীকারের সমান নয়। পদত্যাগপত্রে তিনি কোনো সরাসরি ব্যক্তিগত অপরাধ স্বীকার করেননি। কোনো আদালত বা তদন্ত সংস্থা এই বাক্যকে অপরাধ স্বীকার হিসেবে ঘোষণাও করেন। এরপর তিনি এমন একটি মন্তব্য করেন যা নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক শুরু হয়। চিঠিতে আরেকটি গুরুত্বপূর্ণ লাইন রয়েছে। তিনি লেখেন, "Individuals holding responsibility positions attempt to create obstacles and mislead students", অর্থাৎ দায়িত্বশীল পদে থাকা কিছু ব্যক্তি ছাত্রদের বিভ্রান্ত করার চেষ্টা করেছেন, কিন্তু তিনি কারোর নাম উল্লেখ করেননি। তাহলে কি তিনি কাদের দিকে ইঙ্গিত করেছিলেন? সত্যি বলতে আমরা নিশ্চিতভাবে জানি না। পদত্যাগপত্র নাম, সময় উল্লেখ না থাকায় তিনি কাদের উদ্দেশ্যে মন্তব্য করেছেন তা সরকারি নথি থেকে নিশ্চিতভাবে বলা যায় না। বিভিন্ন সংবাদ মাধ্যম, রাজনৈতিক মহলের নানান ব্যাখ্যা থাকলেও এ বিষয়ে সরকারি কোনো প্রমাণ নেই। এটি কেবল বিভিন্ন প্রতিবেদনের ভিত্তিতে বিশ্লেষণ। এখন আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ধর্মেন্দ্র প্রধান কেন পদত্যাগ করলেন? মজার বিষয় হলো তার পদত্যাগপত্রে কোথাও লেখা নেই আমি ব্যর্থ হয়েছি, আবার কোথাও এটাও লেখা নেই আমার বিরুদ্ধে কোনো অভিযোগ সত্য প্রমাণিত হয়েছে। বরং তিনি লিখেছেন দেশের যুব সমাজ যাতে বিভ্রান্ত না হয়, আন্দোলনের সুযোগ যাতে কোনো অ্যান্টি ন্যাশনাল ফোর্স নিতে না পারে এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ যাতে আইনি জটিলতায় না জড়ায়, এই বিষয়গুলো বিবেচনা করেই তিনি পদত্যাগ করেছেন। পদত্যাগপত্রে তিনি পদত্যাগের কারণ হিসেবে জাতীয় ঐক্য, ছাত্রদের ভবিষ্যৎ, আন্দোলনের পরিস্থিতি এবং সম্ভাব্য অপব্যবহার রোধের কথা উল্লেখ করেন। তিনি ব্যক্তিগত অপরাধ স্বীকার করেননি। কিন্তু এই ব্যাখ্যা কি পুরো গল্প? এবার দেখা যাক রাজনৈতিক প্রেক্ষাপট। পদত্যাগের মাত্র দুদিন আগে বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছিল সরকারের ভিতরের শিক্ষামন্ত্রী পদত্যাগ নিয়ে কোনো সিদ্ধান্ত ছিল না, কিন্তু এরপর খুব অল্প সময়ের মধ্যে পরিস্থিতি বদলে যায়। এটি একটি সংবাদ ভিত্তিক তথ্য, তবে সরকারি আনুষ্ঠানিকভাবে অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণের কোনো প্রক্রিয়া প্রকাশ করেনি। তাহলে এই 48 ঘন্টায় কি বদলেছিল? বিভিন্ন নির্ভরযোগ্য প্রতিবেদনে তিনটি বিষয় বারবার উঠে এসেছে। প্রথম, প্রতিবাদ দিল্লির বাইরেও অনেক শহরে ছড়িয়ে পড়ে। দ্বিতীয়, সরকার ইতিমধ্যে তদন্ত, প্রশাসনিক পরিবর্তন, কঠোর আইন আনার উদ্যোগ নিলেও তা আন্দোলন থামাতে পারেনি। তৃতীয়ত, সংসদের অধিবেশনে দীর্ঘদিন অচল হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। এই ঘটনাগুলিকে অনেক রাজনৈতিক বিশ্লেষক পদত্যাগের সম্ভাব্য প্রেক্ষাপট হিসেবে দেখেছেন, তবে সরকার আনুষ্ঠানিকভাবে বলেনি যে এই কারণগুলির জন্যই পদত্যাগ নেওয়া হয়েছে, তাই এগুলোকে নিশ্চিত কারণ নয় বরং বিশ্লেষণ হিসেবেই দেখা উচিত। এখন প্রশ্ন, সরকার কি বলেছে আর বিরোধীরা কি বলেছে? এখানেই সবচেয়ে বড় পার্থক্য। সরকারের বক্তব্য, এটি এমন একটি সিদ্ধান্ত যাতে ছাত্রদের ভবিষ্যৎ এবং জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
পদত্যাগপত্র সেই ভাষায় দেখা যায়। অন্যদিকে বিরোধী দলগুলোর দাবি করেছে এটি জন আন্দোলনের চাপের ফল এবং সরকারের রাজনৈতিক পিছুহটা। দুটোই অবস্থানই জনসমক্ষে এসছে, কিন্তু কোনটি চূড়ান্ত সত্য বর্তমান প্রকাশ্য সরকারি নথি থেকে তার নির্দিষ্ট কোনো উত্তর পাওয়া যায় না। এখন পর্যন্ত আমরা যা দেখলাম সেগুলো একবার সাজিয়ে নেওয়া যাক। নিট ইউজি 2026-এ গুরুতর নিয়মের অভিযোগের পর পরীক্ষা বাতিল করা হয়, সিবিআই তদন্ত শুরু হয়, পুনঃ পরীক্ষা নেওয়া হয়, ভবিষ্যতে পরীক্ষা পদ্ধতি পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়। দেশ জুড়ে ছাত্র আন্দোলন গড়ে ওঠে এবং আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ। শেষ পর্যন্ত ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন এবং প্রধানমন্ত্রী তা গ্রহণ করেন। কিন্তু একটি প্রশ্নের উত্তর এখনো পুরোপুরি মেলেনি। সেই প্রশ্নটি হলো, ধর্মেন্দ্র প্রধান কি নিজের ব্যর্থতা স্বীকার করে পদত্যাগ করেছিলেন? রাজনৈতিক ইতিহাসের অনেক সময় মন্ত্রীরা ব্যক্তিগত অপরাধ প্রমাণিত হওয়ার আগেই মিনিস্ট্রিয়াল রেসপন্সিবিলিটি বা রাজনৈতিক জবাবদিহির অংশ হিসেবে পদত্যাগ করেন। এই ঘটনাটি সেই ধরনের উদাহরণ হতে পারে, তবে সরকারের আনুষ্ঠানিকভাবে বলেনি যে পদত্যাগের একমাত্র কারণ ছিল জন আন্দোলনের চাপ। অতএব এটিকে নিশ্চিন্ত সিদ্ধান্ত নয়, একটি বিশ্লেষণ হিসেবেই দেখা উচিত। তাহলে এই পুরো ঘটনার সবচেয়ে বড় শিক্ষা কি? হয়তো এই ঘটনার সবচেয়ে বড় শিক্ষা একজন ব্যক্তি বা একজন রাজনৈতিক দলকে ঘিরে নয়, বরং একটি প্রতিষ্ঠানের প্রতি মানুষের বিশ্বাসকে ঘিরে। ভারতের মতো দেশে লক্ষ লক্ষ শিক্ষার্থীর ভবিষ্যৎ নির্ভর করে কয়েক ঘন্টার একটি পরীক্ষার উপর, যেখানে প্রশ্নপত্র ফাঁস, প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ বা দীর্ঘ অনিশ্চয়তা প্রতিটি ঘটনায় শুধু একটি পরীক্ষাকে নয়, মানুষের আস্থাকেও প্রভাবিত করে। এই ঘটনার পরে সরকারের একাধিক সংস্কারের ঘোষণা দিয়েছে। অন্যদিকে আন্দোলনকারীরা বলেছেন কেবল ব্যক্তি পরিবর্তন নয়, পুরো পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করাই তাদের সবচেয়ে জরুরি লক্ষ্য। সুতরাং ধর্মেন্দ্র প্রধান কেন পদত্যাগ করলেন? প্রকাশ্য নথি থেকে আমরা নিশ্চিতভাবে বলতে পারি তিনি নিজেই পদত্যাগের কারণ হিসেবে ছাত্রদের ভবিষ্যৎ, পরিস্থিতি অপব্যবহারের রোধ এবং বৃহত্তর জনস্বার্থের কথা উল্লেখ করেছেন। কিন্তু পদত্যাগের পেছনে রাজনৈতিক চাপ, জন আন্দোলন বা অন্য কোনো অভ্যন্তরীণ কারণ কতটা ভূমিকা রেখেছিল তা পূর্ণাঙ্গ সরকারি ব্যাখ্যা এখনো প্রকাশ্যে আসেনি। এই কারণে এই অংশটি বিশ্লেষণের বিষয়, চূড়ান্ত তথ্য নয়। আপনার মতে এই পদত্যাগটি কি শুধু রাজনৈতিক দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত ছিল, নাকি একটি বৃহত্তর জনচাপের ফল? তথ্যভিত্তিক মতামত কমেন্টে জানাতে পারেন। যদি এই ধরনের তথ্যভিত্তিক ডকুমেন্টারি দেখতে ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।